সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের সঙ্গে কথা বলছি। আমি সঞ্জিত কুমার মজুমদার, 36তম বিসিএস থেকে প্রভাষক হিসেবে কর্মরত আছি রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে। আপনারা যারা বিসিএসের জন্য প্রস্তুতি নেন, প্রস্তুতির শুরুতেই আপনাদের কাছে প্রথম বা প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় যে বিশাল বড় সিলেবাস। আপনারা পরীক্ষার শুরুতেই প্রচুর পরিমাণে বই কিনেন, বাজার থেকে গাইড কিনেন, বিগত বছরের জব সলিউশন কিনেন, কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করেন এবং ইউটিউব বা ফেসবুকের বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল দেখা শুরু করেন। তাতে দেখা যায় যে আপনাদের পড়ার যে বেসিক যে ভলিউম ছিল, সেই ভলিউম থেকে আপনারা আরও বেশি সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলোতেও আরও বেশি সময় দেন। তো প্রকৃত অর্থে আপনারা যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন অথবা যে টিপসগুলো আপনারা ইউটিউব বা ফেসবুক থেকে নেন, সেখানে দেখা যায় বিভিন্ন ব্যক্তি তার নিজের মতো করে তার অভিজ্ঞতাগুলো শেয়ার করে। যেমন আমি আপনাদের উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমি বলি যে আমি যখন বিসিএস এর পড়া পড়েছি তখন আমি অনার্স প্রায় 3rd ইয়ার বা 4th ইয়ার থেকে লেখাপড়া শুরু করেছি। তো লেখাপড়া শুরু করার এক পর্যায়ে আমি উপলব্ধি করতে পারলাম যে আমার যারা মেন্টরস ছিলেন, আমি অনেককে ফলো করতাম, অনেককে অনুসরণ করতাম, যারা আগে বিসিএস ক্যাডার হয়েছিলেন তাদেরকেও আমি অনুসরণ করেছি। তাদের পড়ার স্টাইল এবং আমার পড়ার স্টাইল একরকম নয়। যেমন তাদের অনেকেই বলতেন যে সকালবেলায় ঘুম থেকে উঠেই ম্যাথ করো অথবা ইংরেজি পড়ো, দিনের অন্য যে সময়গুলো রয়েছে দুপুরে খাওয়ার পর তুমি যখন রেস্ট নাও তারপর তুমি বাংলাদেশ বিষয়াবলী পড়ো, বাংলা পড়ো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি খেয়াল করলাম যে আমি ঘুম থেকে উঠেই যখন ম্যাথ করতে যাই, যেহেতু আমি ম্যাথমেটিক্সে একটু দুর্বল ছিলাম, তো আমি যখন অনেকগুলো ম্যাথ পারতাম না তখন আমার মধ্যে হতাশা চলে আসতো, ডিপ্রেশন চলে আসতো। তো আমি কি করেছি, আমি তখন আমার টেকনিকটা আমি ফলো করিনি, আমি তাদের মতো ফলো করিনি, আমি আমার মতো করেছি। আমি সকালবেলা উঠেই যেগুলো আমি বেশি পারি বা আমার স্ট্রেংথ ছিল, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হিউম্যানিটিস ছিল, এসএসসি এবং এইচএসসিতে আমি সাধারণত বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীতে তুলনামূলক একটু ভালো পারতাম। তা আমি সেগুলো দিয়েই শুরু করতাম, যেন আমার কাছে মনে হতো যে আমার দিনের শুরুটা খুব ভালো হয়েছে এবং আমি যেগুলো পড়েছি সেগুলো আমার ব্রেইনে খুব ভালোভাবে ধরে রাখতে পেরেছি। এবং আমি ম্যাথটা করতাম, আমি দুপুরে যখন খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি তারপরই আমি ম্যাথ শুরু করতাম। তখন যেটা হতো, তখন আমি কিছু ম্যাথ পারতাম, কিছু ম্যাথ পারতাম না, কিছু বুঝেছি, কিছু বুঝিনি। যেগুলো বুঝিনি সেগুলো মার্ক করে রেখে দিতাম, যারা এই ম্যাথগুলো পারতো তাদের কাছ থেকে আমি এগুলো সলভ করে নিয়েছি। আমি ম্যাথমেটিক্সের জন্য কোচিংও করেছি। তো সেটা আমার কাছে সুবিধাজনক মনে হয়েছে এই কারণে যে দুপুরে আমি ম্যাথ করার পর আমার তো আরও অনেক পড়া আছে, মানে আমার দিনের শুরুটা যেন ডিপ্রেশন দিয়ে না হয়, এটাই হচ্ছে আমার বলার মূল উদ্দেশ্য। আপনাদের অনেকেই আছেন যে ইংলিশে দুর্বল, কেউ বাংলাতে দুর্বল, যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স তারা ম্যাথমেটিক্স ভালো পারে, কেউ ইংলিশ ভালো পারে, যাদের ব্যাকগ্রাউন্ড আর্টস তারা দেখা যায় বাংলাদেশ বিষয়াবলী, বাংলা এবং অন্য অন্য সাবজেক্টগুলো, খুব ভূগোল বা জিওগ্রাফি থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো ভালো পারে। কিন্তু যারা কমার্স থেকে আসে তাদের জন্য সমস্যা যেটা হয়, তারা না ভালো পারে ম্যাথমেটিক্স, না ভালো পারে বাংলাদেশ বিষয়াবলী, না আন্তর্জাতিক, না জিওগ্রাফি, এগুলো সম্পর্কে তাদের কোনোই ধারণা থাকে না। তো তারা লেখাপড়ার প্রথম শুরুতেই যখন অনেকগুলো বই তাদের কাছে থাকে, তখন তারা আসলে খুব ডিপ্রেশনের মধ্যে চলে যায় যে আমি এতগুলো বই কিভাবে পড়ব। অনেকেই আমাকে বলেন যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম জেনে আমার লাভ কী, আমার রাশিয়ার মুদ্রার নাম বা তাদের সংসদ ভবন এগুলোর নাম আসলে আমার জেনে লাভ কী। বেসিক্যালি কথাটা হলো যে এই প্রশ্নটা করা হয় এই কারণে যে আপনি যেন ওই পৃথিবীর ওই দেশগুলো সম্পর্কে আপনি খুব ভালো জানেন। তো প্রিলিমিনারিতে তো আপনাকে এর বেশি প্রশ্ন করার সুযোগ নেই। যেটা লিখিত পরীক্ষাতে বিশদ জানার সুযোগ আছে, প্রিলিমিনারিতে তো সেই সুযোগ নেই। যে বলেন রাশিয়ার সংসদ বা রাশিয়ার যে সংসদ ভবন আছে সেটির আসলে কয় কক্ষ বিশিষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের কয় কক্ষ বিশিষ্ট, ভারতের কয় কক্ষ বিশিষ্ট, বাংলাদেশ বা নেপালের কয় কক্ষ বিশিষ্ট, তাদের মুদ্রার নাম কি, তাদের জাতীয় প্রতীক কী, তাদের জাতীয় খেলা কি, মালয়েশিয়ার জাতীয় খেলা কোনটা, এগুলো আসলে জানা হয় এই কারণেই যে আপনি যেন ওই দেশ সম্পর্কে জানেন, কারণ আপনি তো বিসিএস ক্যাডার হবেন, সারা ওয়ার্ল্ড সম্পর্কে আপনার কম বেশি ভালো ধারণা থাকতে হবে। তো সেই ধারণাগুলো যেন থাকে সেজন্যই এই প্রশ্নগুলো করা হয়। তা আপনারা অনেকেই এটাতে অবহেলা করেন, অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, প্রকৃত অর্থে এটার মূল উদ্দেশ্যটাই কিন্তু আপনি দেশ বা বিদেশ সম্পর্কে খুব ভালো জানেন সেটা জানা। তো যেটা বলছিলাম যে আপনারা পড়াটা শুরু করবেন কোন দিক থেকে, পড়াটা শুরু করবেন আপনার যেটা ভালো লাগে সেটি। তবে আপনি নিজের মতো করে একটা রুটিন তৈরি করুন, রুটিনটা আপনার কাছে সবসময় রাখেন, আপনি যেখানে বসে পড়েন তার ডানে বা বামে বা সামনে যে কোনো জায়গাতে আপনি এটা রেখে দেন, যেন আপনি নির্দিষ্ট সময় অনুযায়ী আপনি আপনার পড়াটা করতে পারেন। কারোর রুটিন ফলো করা, কারোর মতো করে নিজের লেখাপড়া না করাটাই ভালো। আমার মেধা এবং আপনার মেধা কিন্তু একরকম নয়।
সুতরাং আপনার রুটিনের সঙ্গে কিন্তু আমার রুটিনের তেমন কোনোই মিল থাকবে না, বা সেই অনুযায়ী পড়লে আমার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ বিসিএস ক্যাডার যারা 3 লাখ বা 4 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয়, তার মধ্য থেকে ক্যাডার হবেন হয়তো দেখা গেল যে জেনারেল এবং টেকনিক্যাল ক্যাডার সব কিছু মিলে 1600 1700 ইত্যাদি ইত্যাদি এ ধরনেরই হয়। তো 4 লাখ জনের মধ্যে অন্যের সবার পড়াশোনার স্টাইল আর আপনার পড়াশোনার স্টাইল এক নয়, আপনার মেধা তা অন্য আরেকজনের মেধা কিন্তু একরকম নয়। এজন্য আপনারা নিজের মতো করে পড়েন, নিজে একটা সিলেবাস করেন যে আমি এই সিলেবাসটা বিসিএস এর জন্য যে সিলেবাস আপনার কাছে আছে সেই সিলেবাসটা ধরে আপনি কবে পড়বেন, কবে রিভিশন দিবেন, কবে এক্সাম দিবেন, অনলাইনে এক্সাম দিবেন নাকি আপনি বাজার থেকে গাইড কিনে এনে সেগুলো থেকে এক্সাম দিবেন, সেগুলো একেবারে আপনি নিজে নির্ধারণ করেন। কারণ আপনার সক্ষমতা কিন্তু আপনি নিজেই বুঝেন। এটা হচ্ছে আপনাদের জন্য আমার পক্ষ থেকে সাজেশন। আমি কোনো সাজেশন আপনাকে দিব না যে আপনি কখন কি পড়বেন, তবে আপনার যখন যেটা ভালো লাগে তখন সেটা পড়বেন। আরেকটি বিষয় হলো যে আপনি পড়তে যেয়ে অনেক সময় দেখবেন যে আপনার খুব ক্লান্তি লাগছে, কারণ আপনি সকাল থেকে হয়তো বা দুপুর 12টা পর্যন্ত ম্যাথ করছেন, খুব টায়ার্ড লাগছে, আপনি টেবিল ছেড়ে দিয়ে উঠবেন না। আপনি অন্য একটা পড়ুন, অন্য কিছু পড়েন, অথবা অন্য কোনো বই খাতা একটু নাড়াচাড়া করেন, অথবা আপনি গতদিন যা কিছু পড়েছিলেন সেগুলো একটু রিভাইজ দেন, যেটাতে আপনার মানে আপনি মেন্টালি আবার নতুন করে রিসার্চ ফিল করেন, সেটা আপনি করেন। কিন্তু কোনোভাবেই টেবিল ছেড়ে উঠে যাবেন না। টেবিল ছেড়ে ওঠাটা কিন্তু একটা বদ অভ্যাস। এই বদ অভ্যাস তৈরি করা যাবে না। যে কোনোভাবে টেবিল বা চেয়ারকে আঁকড়ে ধরে থাকতে হবে, কামড়ে ধরে থাকতে হবে। থ্যাংক ইউ সবাইকে।